প্র্যাকটিস করছিলা? স্যার প্র্যাকটিস করছিলাম কিন্তু মাঝখানে দিয়ে আবার আটকে গেছি। ওটা যদি আরেকবার ক্লাসে বুঝাই দিতেন। কোনটা বলো তো? স্যার লাস্ট যে ম্যাথটা করাইছিলেন আচ্ছা আচ্ছা, আবার লাস্ট দেখছি। ক্লাস। এখানে এটা না, এটা জি স্যার। এই যে ইন্টিগ্রেট √4 - 3x - 2x² dx। ঠিক আছে, এটা দেখো দুই ভাবে করা যায়। এখানে একটা মেথড আছে যে অল্টারনেটিভ ওয়ে, যেটা এটা সহজ বেশি। হুম হুম যে এখানে তোমাদের মেইন কাজ হবে যে এক্স কে ফ্রি রাখা, মানে এক্স স্কোয়ার যে টার্ম, সেটার যে কনস্ট্যান্ট আছে সেটাকে রিমুভ করা। যেমন এক্স স্কোয়ারের সাথে দেখো টু আছে। ওকে, তাহলে টু কে রিমুভ করলে কি করবা? টু দিয়ে টু কমন নিলে হয়ে যাচ্ছে, তাই না? যাতে আমরা খুব সহজেই। আচ্ছা, তো আমার একটা ফোন আসছে, আমি একটু ওকে ফোন আসছে, আমি একটু ওকে ফোন আসছে, আমি একটু শাফি তোর মাইক অফ কর। স্যার শোনা যাচ্ছে না। স্যারের ফোন আসছে তাই একটু মিউট রাখছি স্যার। সরি, আমার একটা আসলে ফোন আসছিল, দেখো। শোনা যাচ্ছে? এখন কথা শোনা যায়? জি হ্যাঁ, আমি বলছি যে দেখো, এরকম যদি থাকে যে অ্যালজেব্রিক ফাংশন থাকে, তখন যে এক্স স্কোয়ার থাকবে তার সাথে যে সহগ থাকবে সেটাকে রিমুভ করতে হবে। দেখো, দুইকে রিমুভ করতে গেলে তোমাকে দুই দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে এখানে 2 - 3/2x আর -x² আসলো। এখন আমার কাজ কি? এখন আমার কাজ, যেখানে এক্স স্কোয়ার টার্ম আছে বা এক্স আছে, এই সবগুলো মিলিয়ে আমরা হয় এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাবো, অথবা a - b হোল স্কোয়ার নিয়ে আসবো। এটাই তো টার্গেট। তাহলে যে এখানে যে এক্স এর টার্ম গুলো একসাথে করো আর কনস্ট্যান্ট গুলো আলাদা করো। দেখো, √2 তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসছে, এখানে সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে এই এক্সপ্রেশনের ভিতরে। তাহলে এখানে শুধু কনস্ট্যান্ট আছে টু, এই জন্য টু মাইনাস মাইনাস যদি কমন নাও, থাকবে হচ্ছে কত বলো তো? 3/2x প্লাস এক্স স্কোয়ার। সেটাকে আগে পিছিয়ে লিখছি, প্রথমে লিখছি এক্স স্কোয়ার প্লাস 3/2x। ওকে, নেক্সট কি করছে দেখো, নেক্সট হচ্ছে তোমার এইখানে হচ্ছে কাজ তোমার, যে এক্স স্কোয়ার প্লাস 3/2x আছে, অর্থাৎ এক্স স্কোয়ার টার্ম আছে আর এক্স আছে। এইখান থেকে তোমাকে রিঅ্যারেঞ্জ করে এমন ভাবে লিখতে হবে যাতে a + b হোল স্কোয়ার ফর্মুলা আসে। বুঝছো সেটা কিভাবে লিখছে? দেখো, আমি একটু দেখি। কই চলে গেল? দেখো, এখানে হচ্ছে মেইন কাজ। আমি একটু দাগ দিই।
যে এখানে দেখো, এখানে আছে কি কি, এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3/2x। তাহলে আমি এক্স স্কোয়ার রাখলাম, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার মানে আমি ধরে নিলাম এটা স্কোয়ার। তাহলে কি নিয়ে আসতে হবে বলো তো, 2ab, তাই না? ফর্মুলার তো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে টুটা ফিক্স নিয়ে আসলা তুমি। এখন কি কোনটাকে ধরছে তুমি, এক্স কে, আচ্ছা 2a। এখন বি কাকে লিখবা, তাই না? যে 3/4 কে আমরা বি লিখছি কেন, এখন দেখো টু আছে তোমার, কিন্তু 3/2 এক্স, এক্স এর সাথে কত আছে, 3/2, অর্থাৎ তার সাথে আবার তুমি কি নিয়ে আসছো, একটা অতিরিক্ত টু নিয়ে আসছো। তাহলে 3/2 কি গুণ করলে, অর্থাৎ কাকে বি বানালে তোমার এই 3/2 থাকবে, তাই না? এটাই 2a, অর্থাৎ 2 এর সাথে এক্স নিছো, এক্স তো এখানে আছে সমস্যা নেই, কিন্তু তুই একটা অতিরিক্ত টু নিছো আর এখানে আছে 3/2। তাহলে যদি তুমি যদি 3/4 নাও, যেহেতু টু গুণ করছো, তার মানে 3/4 যদি নাও, তাহলে কি হয়, এই 2 আর 4 কেটে যায়, কি থাকে, 3/2 থাকে না? তার মানে 3/2 এক্স থাকে, ব্যালেন্স থাকে আমার। এই ইকুয়েশনটা তো ব্যালেন্স থাকতে হবে। তাহলে 2a, এখানে বুঝতে পারছো তো? এখানে তুমি a স্কোয়ার প্লাস 2ab, এখন বি কাকে বানাবা, বি বানাতে হবে তোমাকে যে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যাতে 3/2 ব্যালেন্স থাকে। দেখো এখানে আমি যদি 3/2 লিখতাম, তাহলে এই টু টু কেটে যায়, শুধু থ্রি হতো, কিন্তু এখানে আছে 3/2, অর্থাৎ এই 2 এর সাথে 4 কেটে গিয়ে 3/2 থাকে, তাই না? প্লাস বি স্কোয়ার, তাহলে বি কোনটা হলো আমার, 3/4, তার স্কোয়ার হবে। কারণ আমি আমার মেইন টার্গেট হচ্ছে এখানে a+b হোল স্কোয়ার বসানো, তাহলে 2ab, আমরা ভুল ধরে নিলাম। তাহলে 3/4 যে হোল স্কোয়ার তুমি লিখছো, এটা তো অতিরিক্ত লিখছো, এখানে তো ছিল না আগের ইকুয়েশনে। দেখো এই x² + 3/2 এর সাথে তো 3/4 হোল স্কোয়ার ছিল না, এই জন্য সেটা কি করছে, আমরা বিয়োগ করে দিচ্ছি, অতিরিক্ত যেটা হয়েছে সেটাকে। ঠিক আছে, এটা কত, 3/4 হোল স্কোয়ার মানে হচ্ছে 9/16, এটা বিয়োগ করে। বুঝছো বিষয়টা? এইখানে জি সমস্যা স্যার। হতে পারে না। এখানে বুঝছো কিনা? জি স্যার, বুঝছি বুঝছি। এবার দেখো টু মাইনাস, এবার এটা কোনোটা ফর্মুলা পড়ে গেছে, x+3/4 হোল স্কোয়ার, মানে এই পুরোটা, আর মাইনাস কত আছে, 9/16। এখন কাজ কি, এখন হচ্ছে আমার যেগুলো কনস্ট্যান্ট, এই টু কনস্ট্যান্ট আর হচ্ছে 9/16 কনস্ট্যান্ট, এই দুটো যদি বিয়োগ করো, 2 থেকে যদি 9/16 বিয়োগ করো, তাহলে তোমার চলে আসবে কত, 41/16 চলে আসবে, ঠিক আছে? কারণ এখানে দেখো, এখানে ব্র্যাকেটের মাইনাস আছে কত, মাইনাস তো পুরোটার ভিতরে, এখানে দেখো মাইনাস হচ্ছে পুরোটা ব্র্যাকেট আছে, তার মানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 আর 9/16 মাইনাস x+3/4। এখন কি, এখন আমার ফর্মুলা জানি আমরা কি, √a² - x²। তাহলে আমি a², এই অংশকে আমরা a² বানাবো, আর এই পুরো অংশকে আমরা এক্স ধরবো, সেটাই করা হয়েছে। তাহলে এটা তো a² কিভাবে বানাবা, এটা এখানে তো স্কোয়ার নেই। আবার √41 কে বর্গমূল করা যায় না, বাট 16 কে বর্গমূল করা যায়, 4 স্কোয়ার লেখা যায়। আর 41 কে করতে হলে, স্কোয়ার করতে হলে লিখতে হবে √41 হোল স্কোয়ার, তারপরে √41/4 হোল স্কোয়ার, মানে a² হয়ে গেল। আর মাইনাস এখানে তো স্কোয়ার চলে আসে, x+3/4 হোল স্কোয়ার। এখন আমাদের ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার √a² - x²। ফর্মুলা কি, এ দেখো এখানে √2 বাইরে আছে, এটার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এক্স। তাহলে হাফ, এই যে হাফ নিয়ে আসছি, আর এই √2 তো কনস্ট্যান্ট হিসেবে আছে, এটা থাকবেই। এক্স কোনটা, এক্স মানে x+3/4, ঠিক আছে? তারপর কি, ফর্মুলা হচ্ছে √a² - x², মানে যেটা আছে সেটাই, যে a² - x² প্লাস, প্লাস দেখো আবার √2 কনস্ট্যান্ট, এটাতে গুণ অবস্থায় থাকবেই, প্লাস হচ্ছে a/a²/2, a²/2, মানে এ কোনটা, 41/4, তাহলে তার উপর স্কোয়ার/2, sin 1 x/a। এক্স হচ্ছে তোমার x+3/4, আর এ হচ্ছে √41/4, সাথে এই। স্যার এই ম্যাথে স্যার শুধুমাত্র 41/16 কোথা থেকে আসলে এই জিনিসটাই বুঝি নাই।
এই যে 41/16, জি স্যার। কেন 2 এর সাথে 9/16 যোগ করো, কত হয়? ও আচ্ছা স্যার, আচ্ছা বুঝছি। 16 দুগুণা লসাগু করছি। লসাগু করো, লসাগু করলে কত হয়? 16 দুগুণা 32 যোগ 9, 32 আর 9 কত হয়? 41, আর নিচে হয় 16। বুঝছো? জি স্যার। কি এখনো কারো প্রবলেম আছে? না স্যার। এই টাইপের যত অঙ্কই থাকুক, আমি বলি একটু, যে এই টাইপের অঙ্ক যদি থাকে তোমার, এই যে এই টাইপের অঙ্ক থাকে যদি 4 - 3x - 2x², বা এখানে 2 না থেকে ধরো 5x² থাকতো, তখন কি কমন নিতা বলো তো? এখানে ধরো 2 না থেকে, যে 2x² না থেকে থাকলো হচ্ছে 5x², তখন কি কমন নিতে হতো? 5 যেমন এখানে কমন নিতাম। কারণ আমরা x² টার্মকে ফ্রি রাখবো আমাদের a+b² বা a-b² ফর্মুলা বসানোর জন্য, জাস্ট 5 কমন নিতে হবে, তখন সেই অনুযায়ী ফর্মুলা বসবে। এরকম যাই থাক, x² এর সাথে যে টার্মই থাক, সেটা কমন নিয়ে আমরা x² কে ফ্রি রাখবো। আমাদের মেইন টার্গেট x² কে ফ্রি রেখে a+b² বা a-b², এরকম যে x+something² বা x-something² এর ফর্মুলা নিয়ে আসা। মানে তোমাকে হচ্ছে প্রথমে নিয়মগুলো মনে রাখতে হবে, যে এই টাইপস এর অঙ্ক থাকলে আমাকে এইভাবে সলভ করতে হবে। এটা হচ্ছে কথা। যে ওই টাইপস এর একটা অঙ্ক আছে, যে সেম অঙ্ক, এখানে কিছুই কমন নিতে হবে না, কারণ এক্স, তাহলে জাস্ট ওয়ান মাইনাস কমন নিলে থাকবে x+x², তখন সেটাকে a+b² ফর্মুলা, এটা আরো সহজ আর কি, 1 নম্বর। আচ্ছা, এখানে আমরা আরেকটা অঙ্ক দেখবো, একটু বড় বড় অঙ্ক যদিও, এই অঙ্কটা দেখবো ভালো করে, হ্যাঁ? যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে, এরকম যদি ফাংশন থাকে যে ইন্টিগ্রেট cos x বাই হচ্ছে sin x প্লাস 3 cos x, তখন আমরা কিভাবে সলভ করবো? ঠিক আছে, যেমন এখানে সহজ হতো যদি তোমার নিচে এরকম না থাকতো সাইন এক্স প্লাস 3 cos x, নিচে যদি শুধু সাইন এক্স মানে cos x না থাকতো, তাহলে খুব সহজেই সলভ করা যেত, তাই না? যে সাইন এক্স কে জেড ধরে উপরেরটা পাওয়া গেলে সেটা হয়ে যেত, কিন্তু কি আছে নিচে দেখো, সাইন এক্স প্লাস 3 cos x, অর্থাৎ নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করো, কখনোই উপরের ফাংশন পাওয়া যাবে না, কারণ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস পাওয়া যাবে, বাট কস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আবার কি পাওয়া যাবে, মাইনাস সাইন এক্স, সেটা তো নেই উপরে, তাই না? এই টাইপস এর ফাংশন যদি থাকে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টিগ্রেশন, এটা এটা একটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা যে নিচে যে ফাংশন তাকে হরে সাইন এক্স কজ এক্স, ঠিক আছে, আর উপরে যেটা থাকে সেটার উপর লক্ষ্য রাখতে হবে, উপরে শুধু আছে কজ এক্স, বা এরকম থাকতে পারতো যে উপরে আছে ধরো সাইন এক্স, ঠিক আছে, আর নিচে আছে সাইন এক্স প্লাস 3 cos x, এরকম থাকতে পারতো, যে উপরে শুধু সাইন এক্স থাকলো আর নিচে থাকলো সাইন এক্স প্লাস কজ এক্স বা সাইন এক্স প্লাস 5 cos x, এটাই। যেহেতু উপরে কজ এক্স আছে, আমরা কি করব, ধরে নিব যে কজ এক্স সমান, দেখো কজ এক্স সমান, এটা ধরে নিব আমরা, ধরে নিব যে কজ এক্স ইকুয়ালস এল ইন্টু সাইন 3x প্লাস কজ এক্স। এটা দেখো যে কজ এক্স সমান, আমরা দুইটা কনস্ট্যান্ট করবো, একটা এল একটা এল। এটা ধরার কারণ কি, এটা ধরার কারণ হচ্ছে কজ এক্স কে যাতে আমরা স্প্লিট করি মানে বিভক্ত করে দুইটা ফাংশনে লিখতে পারি, ঠিক আছে, নিচের ফাংশনের মতো। এই জন্য লেখা হয়েছে কি, দেখো স্যার কজ এই এক্স, লেটের অংশটা বুঝি নাই cos x এর। এই যে এখানে জি কোথায় বোঝো স্যার। না, আমি তো বুঝাচ্ছি, আমি তো শেষ করি নাই, দেখো কজ এক্স ইকুয়ালস কি ধরা হয়েছে, এল, এল ইন্টু কত ধরা হয়েছে বলো তো, এই নিচের ফাংশন সাইন এক্স প্লাস 3 cos x, বুঝছো? আর প্লাস দেখো, প্লাস আবার এম লেখা হয়েছে, এম আর একটা কনস্ট্যান্ট, এল আর এম হচ্ছে কনস্ট্যান্ট, এম ইন্টু কি লেখা হয়েছে, এই যে এই সাইন এক্স প্লাস 3 cos x কে ডিফারেন্সিয়েট করে যা হয় সেটা লেখা হয়েছে, দেখো
এম ইন্টু লেখা হচ্ছে সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে কত হয়, কজ এক্স। আর 3 cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো তো? -3 sin x। হ্যাঁ, এটাই লেখা হয়েছে এম এর সাথে, এম ইন্টু কজ এক্স মাইনাস 3 sin x। কারণ সরাসরি তো তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবে না, কিন্তু আমরা যদি কজ এক্স কে এই টাইপস লিখতে পারি, যে সামথিং ইন্টু সাইন এক্স প্লাস 3 cos x প্লাস সামথিং, মানে আমরা জানি না এল আর এম কত, সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এল এবং এম এর মানটা বের করতে হবে। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে কজ এক্স ইকুয়ালস একটা কনস্ট্যান্ট। এখন এল এম না ধরে তুমি এ বি ধরতে পারতে, এখানে এ আর এম এর জায়গায় বি ধরা হলো যে এল ইন্টু নিচের ফাংশন মানে হর কোশ্চেন ছিল। সাইন প্লাস 3 cos x প্লাস এম ইন্টু আমরা কি ধরবো, এই যে এই নিচে হরে যে ফাংশন আছে তার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হবে, আর 3 cos x কে ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে -3 sin x। বুঝছো এটা, এই সাবস্টিটিউশনটা বুঝছো? জি স্যার। স্যার এখানে একটু কনফিউশন আছে স্যার, একটা কোশ্চেন করব। বলো বলো, কোশ্চেন বলো। স্যার আপনি কি মানে কি মানে এরকম টাইপসের যে কোনো ধরনের ম্যাথে কি আমরা এরকম ধরবো যে cos x হ্যাঁ ইকুয়াল টু এল ইনটু সামথিং? হ্যাঁ, এরকম ধরতে হবে, তাছাড়া তো তুমি সরাসরি এটাকে ইন্টিগ্রেশন কিভাবে করবে বলো তো? যদি শুধু 3 cos x না আচ্ছা থাকে আচ্ছা। তাহলে সুবিধা ছিল, তাই না? এই 3 cos x না থাকলে তখন তুমি সাইন এক্স কে জেড ধরে উপরেরটা পেতে। জি স্যার। কিন্তু এখানে সমস্যা হয়েছে সাইন এক্স এর সাথে আর একটা ফাংশন আছে সাইন এক্স কজ এক্স, তখন এই জি প্রবলেম। স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, বা এখানে এইভাবে থাকতে পারে কজ এক্স উপরে না থেকে ধরো উপরে থাকলো সাইন এক্স আর নিচে যেটা আছে এটাই, তাও এই একই কাজ করতে হবে, যে তখন ধরতে হবে সাইন এক্স ইকুয়ালস এত। বুঝছো? জি স্যার। এখন কি করছে, এখন জাস্ট সিম্পলিফাই করছে, দেখো কজ এক্স ইকুয়ালস এই এল দ্বারা গুণ করছে, এল যেহেতু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দ্বারা সাইন এক্স কে গুণ করছে, দেখো এল সাইন এক্স হয়েছে প্লাস 3 এল কজ এক্স। আর এই পার্টে দেখো, এই পার্টে হচ্ছে এম কজ এক্স প্লাস মানে -3 m সাইন এক্স। ওকে, এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে কোথায় কোথায় সাইন এক্স আছে, দেখো সাইন এক্স দুই জায়গায় আছে, এল সাইন এক্স আছে, আর সাইন এক্স কোথায় আছে -3 m সাইন এক্স। তাহলে সাইন এক্স কমন যায়, তাই না? সাইন এক্স যদি কমন নাও কি কি থাকে, L-3m, L-3। আর কজ এক্স কোথায় কোথায় আছে, এখানে একটা কজ এক্স আছে আর এখানে একটা কজ এক্স আছে, তাহলে কজ এক্স কমন নাও, কজ এক্স কমন নিলে থাকছে হচ্ছে এখানে থাকছে 3l আর এখানে থাকছে 3l প্লাস m ইন্টু কজ এক্স। বুঝছো এই পর্যন্ত? জি স্যার। আমি এগুলো করতেছি কি সেটা না, আমাদের মেইন টার্গেট হচ্ছে এল এবং এম এর মানটা বের করা, যে আমরা কজ এক্স কে যে দুইটা ফাংশনে কনভার্ট করলাম যোগ আকারে, তাহলে এল এবং এম এর মানটা তো অজানা, আমরা ধরে নিলাম যে কনস্ট্যান্ট, সেই এল এবং এম এর মান বের করার জন্য আমরা এগুলো গুণ করে সাইন এক্স কজ এক্স কমন নিই। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমরা লেফট হ্যান্ড, দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কজ এক্স আর রাইট সাইডে আছে L-3m ইন্টু সাইন এক্স প্লাস 3l প্লাস m ইন্টু কজ। এখন আমাদের কাজ হচ্ছে বোথ সাইডস থেকে, অর্থাৎ উভয় সাইড থেকে সাইন এক্স এর সহগ এবং কজ এক্স এর সহগ ইকুয়েট করা, মানে সমান করা। তুমি এগুলো পড়ে আসছো যে সহগ সমিকৃত এরকম পড়ে আসছো না, যে সহগ সমান কি লেখা যায় উভয় পাশ থেকে। দেখো এই পাশে রাইট সাইডে সাইন এক্স এর সহগ কত বলো তো, এই ইকুয়েশনের এল স্যার রাইট, ওয়ান মাইনাস মাইনাস থ্রি থ্রি এম হ্যাঁ L-3m, আর লেফট সাইডে সাইন এক্স এর সহগ কত? 0। হ্যাঁ কিছু নাই, কিছু নাই মানে জিরো, জিরো ইন্টু সাইন এক্স লেখা যায়, তাই না? জিরো ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স। তার মানে কি, যদি তুমি সাইন এক্স এর সহগ সমান করো উভয় পাশ থেকে, তাহলে আমরা লিখতে পারবো L-3m ইকুয়ালস 0। ঠিক আছে, এবার দেখো, এবার রাইট সাইডে দেখো কজ এক্স এর সহগ কি আছে, স্যার থ্রি এল 3l প্লাস প্লাস এম। m। হ্যাঁ, এবার রাইট সাইড, আর রাইট সাইডে হলো স্যার ওয়ান, হ্যাঁ লেফট লেফট সাইডে। সাইড হচ্ছে 1, কজ এক্স এর সহগ 1, তাহলে এই জন্য 3l প্লাস m ইকুয়ালস 1। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও, একটাকে একটাকে 3 নম্বর ইকুয়েশন। এখন এই 2 আর 3-এ কয়টা অজানা, দুইটা অজানা, দেখো এল আর এম দুইটা অজানা এবং দুইটা ইকুয়েশন, সুতরাং আমরা খুব সহজে সলভ করতে পারবো, এল এবং এম এর মান বের করা যাবে, তাই না? কিভাবে করবে বলো তো, 2 আর 3 থেকে এল এবং এম এর মান?
স্যার একের সাথে ln এর জন্য স্যার একে 3 দ্বারা যদি গুণ করি তাহলে বিভিন্ন ভাবে আহ করা যাবে, তুমি হচ্ছে অপনয়ন জি স্যার। প্রতিস্থাপন করো তাই না? গুণ করলে অপনয়ন পদ্ধতি করতে হবে, আবার যদি করো না আমি প্রতিস্থাপন করবো তাও হবে। যে যেভাবে করো এল এবং এম এর মান খুব সহজে বের করা যাবে। অথবা যদি তুমি প্রতিস্থাপন করো তাও হবে, আবার অপনয়ন করলে হবে। যে অপনয়ন করলে কি হবে, যে 2 নম্বর ইকুয়েশনকে 3 দ্বারা গুণ করো, তাই না? তাহলে 3l হবে, তখন বিয়োগ করলেই এম পাওয়া যাবে। অথবা 3 নম্বর ইকুয়েশনকে যদি 3 দ্বারা গুণ করো তাহলে কত হবে? আর 2 নম্বর ইকুয়েশনকে 1 দ্বারা, মানে যা আছে তাই, যে 2+3 ইন্টু ইকুয়েশন 3, তাহলে এই স্যার 3m আর প্রতিস্থাপন করলেই মনে হয় বেটার, কারণ সহজে হ্যাঁ, মান বের হয়ে যায়, ln এর মানটা যেটা 3n তো ইচ্ছা পাওয়া যেটা যাচ্ছে। ইচ্ছা লিখো। প্রতিস্থাপন করো তাহলে যে 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাবো l=3m, তাই না? প্রতিস্থাপন যদি করো, যে 2 নম্বর ইকুয়েশন থেকে পাবে তুমি l=3m, এটা বসিয়ে দাও 3 নম্বর ইকুয়েশনে, যে l এর মান 3m বসিয়ে দাও, দেখো বসানো হয়েছে। বসালে পাওয়া যাবে এল যদি 3m 3 নম্বরে বসিয়ে দাও, তাহলে 3 3 9m প্লাস m, মানে 10m=1 আসবে, তাই না? 10m=1, তাহলে m= কত আসবে? 1/10। এখন m এর মান যদি বসিয়ে দাও তাহলে এল পাওয়া যাবে। এল এর মান আসবে 3/10। এটা আমাদের মেইন টার্গেট ছিল, এল এবং এম এর মান বের করা। তাহলে তুমি, আমরা যেটা প্রথমে ধরে নিয়েছিলাম, লেট cos x ইকুয়ালস এল ইন্টু এত প্লাস এম ইন্টু এত। এবার এল এবং এম এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, দেখো বসানোর পর কত আসছে? 3/10 এত প্লাস 1/10 এত। এখন আমরা কি লিখবো বলতো? ওই যে আমাদের মেইন ইন্টিগ্রেশন ছিল যেটা প্রবলেম, সেই cos x এর জায়গায় আমরা সেটা বসিয়ে দেবো, তাই না? এই 1 নম্বর ইকুয়েশনে যে এল এম পাইছি সেটা বসিয়ে দেবো, সেটাই বসানো হয়েছে। দেখো আই ইকুয়ালস, এই যে cos x সমান, এখন আমাদের উপরে ছিল হচ্ছে cos x, তাহলে cos x এর যে ভ্যালু সেটা পুরোটা আমরা বসিয়ে দিচ্ছি। আর নিচে কি ছিল? নিচে ছিল sin x প্লাস 3 cos x, আর উপরে আমরা বসাইছি পুরোটা cos x এর ভ্যালু। এবার দেখো এটাকে যদি তুমি গুণ করে দাও, গুণ করলে কি হয়? এই 3/10 এর সাথে 1 গুণ হলে 3/10ই থাকে, সেটা বাইরে চলে আসলো। আর এখানে কি লেখা যায়? sin x প্লাস 3 cos x, আর নিচে কি আছে? sin x প্লাস 3 cos x ইন্টু ডিএক্স, অর্থাৎ দুইটা ফাংশন আছে, আমরা ইন্টিগ্রেশন ডিস্ট্রিবিউট করে দিব। প্লাস এখানে দেখো কি আছে? 1/10, 1/10 এর সাথে 1 গুণ করলে 1/10 বাইরে চলে আসলো। এবার কি হবে গুণ? cos x মাইনাস 3 sin x এর সাথে 1 গুণ হবে, আর নিচে থাকবে sin x প্লাস 3 cos x। অর্থাৎ এই যে এখানে দুইটা ফাংশন আছে, এইখানে একটা ফাংশন প্লাস এখানে একটা ফাংশন, এই দুইটা ফাংশনের উপর আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো? জি এটা বুঝতে স্যার। পারলে, জি স্যার। হ্যাঁ জাস্ট তুমি, আমরা গুণ করে দিছি, দেখো এটা হচ্ছে মার এই পুরো অংশ মাল্টিপ্লাই আছে এই পুরো অংশের সাথে, ফার্স্টে এটার সাথে মাল্টিপ্লাই করো, পরে হচ্ছে সেকেন্ড পার্টের সাথে মাল্টিপ্লাই করলে কি হয়েছে দেখো, যে উপরে উপরে কেটে গেছে সাইন এক্স প্লাস 3 cos x, নিচেও আছে সাইন এক্স প্লাস 3 cos x, কেটে গিয়ে থাকছে কি শুধু ডিএক্স। আর এই পাশে কি থাকে? সেকেন্ড পার্ট, 1/10। আর দেখো উপরে আছে cos x মাইনাস 3 sin x, আর নিচে আছে sin x প্লাস 3 cos x dx। ঠিক আছে? এবার ডিএক্স খুব সহজে ইন্টিগ্রেশন করা যাচ্ছে, ডিএক্স ইন্টিগ্রেশন করলে কত হয়? এক্স, তাই না? 3/10 এক্স। আর এইবার এই যে এইখানে লক্ষ্য করো, আমরা যে যে ধরছিলাম, ধরার সুবিধা হয়েছে কি দেখো, এবার লক্ষ্য করো যে সাইন এক্স প্লাস 3 cos x, ঠিক আছে? এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, হরকে ডিফারেন্সিয়েট করে দেখো লব পাও কিনা। পাওয়া যাচ্ছে? হুম, জি স্যার। দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে cos x হচ্ছে, আর 3 cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস মাইনাস থ্রি থ্রি। সাইন এক্স। তাহলে একবারে কি লিখতে পারবে সেটাকে? তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে বলো তো? ওই যে লন অফ এক্স এরকম একটা হ্যাঁ, ওয়ান কিছু। ইন্টু কি, আমরা জানি যে নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যদি উপরের ফাংশন পাওয়া যায়, তাহলে সেটার ভ্যালু কত হয়? লন ইন্টু হর, সেটাই হচ্ছে দেখো। স্যার লন জেড প্লাস সি। জেড, আমি জেড এর কথা বলছি না, আমি বলছি তো একবার এখানে তো নিচে। জেড ধরা হয়েছে, এই জন্য সি হবে না, জেড কে ইন্টিগ্রেশন করলে দেন লাস্টে যে মানটা ওটা প্লাস সি হওয়ার কথা। বলছি একবারে তোমরা লিখতে পারবে এটা, যে লন ইন্টু হর,
অথবা যদি এটাও সমস্যা হয় তাহলে তোমরা কি করবে বলো তো, এই নিচে যেটা আছে সেটাকে জেড ধরবে, তাই না? দেখো নিচের ফাংশনকে জেড ধরো, জেড সমান সাইন থ্রি এক্স প্লাস থ্রি কজ এক্স। তাহলে ডি জেড কোনটা হবে? কজ এক্স মাইনাস থ্রি সাইন এক্স ডিএক্স। তাহলে কজ এক্স মাইনাস থ্রি সাইন এক্স ডিএক্স সমান ডি জেড, আর নিচে জেড, ডি জেড বাই জেড মানে জেড কে ডিফারেন্সিয়েট করলে ডি জেড পাওয়া যায়, সুতরাং লন জেড। জেড এর ভ্যালুটা বসিয়ে দাও, সাইন এক্স প্লাস থ্রি কজ এক্স, স্যার সেটাই আরেক বসে। ভাবেও মেবি করা যায়। কালকে আপনি একটা ম্যাথ দেখে মানে গত ক্লাসে হচ্ছে জেড ইনভার্স করে এরপরও তো ওইভাবেও করা যায়। হ্যাঁ ওটাও করা যাবে, ওয়ান বাই জেড কে কি লেখা যায়? মানে স্যার আমাদের খুঁজতে হবে যেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ওইটাই বেটার আর হ্যাঁ কি। হ্যাঁ, এটাকে আর একভাবে করা যাবে যে জেড ইনভার্স ডি জেড, তাই না? তাহলে জেড ইনভার্স ডি জেড কে যে এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা বসিয়ে দাও, তাও হবে। বা সরাসরি তো দেখো এই 1/10 এত, এটা থেকে সরাসরি কিন্তু এই লাইন চলে আস। তুমি যদি জেড মেড না ধরো তাও সরাসরি এই লাইন লিখতে পারবে, তাই না? কারণ কি, জি নিচের স্যার, সূত্র ফাংশন দিয়ে। ডিফারেন্সিয়েট করে আমরা কি পাইছি? লব পাইছি, সুতরাং তার ইন্টিগ্রেশনে ভ্যালু হবে কত? লন ইনটু হর, সেটাই লেখা হয়েছে। জি স্যার। এই টাইপসের দুইটা প্রবলেম আছে, একটা উপরে যদি সাইন এক্স থাকে একটা জিনিস, কজ এক্স থাকলে একটা জিনিস, একই রকম ভাবে করতে হবে, মাথায় রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অঙ্ক তো সহজ স্যার, কিন্তু কত বড় অঙ্ক তোমাদের টাইমও আর তো অঙ্ক অনেক। সবই দেখতে স্যার করতে গেলেই সোজা লাগে, কিন্তু স্যার পরীক্ষায় আসলে কেন জানি কি হয়ে যায়। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবা, ফাইনালে তো তোমাদের অনেক টাইম, 3 ঘন্টা বসে বসে কি করবা? লিখতে হবে তো, তাই না? তো বড় বড় স্যার। অঙ্কই তো এই থাকবে। এই টাইপের ম্যাথ গুলোতে মার্ক কেমন থাকবে? জি, থাকবে স্যার? কোথায় মার্ক কি থাকবে অঙ্কতে? হ্যাঁ, এটাই, হ্যাঁ, হ্যাঁ। 15টা অঙ্ক থাকবে 150 মার্ক শেষ। ওটা সমস্যা না, কত মার্কস থাকবে ওটা তোমার চিন্তা করতে হবে না, বাট তুমি 3 ঘন্টায় জানি শেষ করতে পারো সেরকম অঙ্কই দেওয়া হবে, ঠিক আছে? ওইভাবে সেট করা হবে। মিনিমাম 10 10 করে থাকবে, বা বেশি থাকতে পারে, একটু বড় স্যার অঙ্ক বা মিট 12টা। দেখলে মিট দিয়ে বুঝতে পারলাম স্যার। কি বুঝতে পারছো? স্যার 1 ঘন্টায় শেষ করা যায়, হ্যাঁ সেটাই খুব বলছি যে কষ্টে, জোড়া তালি মারে স্যার। কষ্টে শেষ করা যায় না, জি স্যার। শেষ হবে, সমস্যা নাই, ওইভাবেই দেওয়া হবে। যদি একটু প্র্যাকটিস থাকে খাতায় তাহলে হচ্ছে বেশি তাড়াতাড়ি শেষ হবে, আর যারা ওই যে কম প্র্যাকটিস, লেখো কম, জাস্ট পরীক্ষার আগের রাত দেখো, তাদের জন্য আসলে 3 ঘন্টা 6 ঘন্টাও অনেক টাইম কম হয়ে যাবে এই। স্যার কোশ্চেন কি 15টাই থাকবে নাকি বেশি থাকবে? হ্যাঁ, স্যার ফাইনালে 3টা কোশ্চেন দিয়েন, একটাতে 50 করে। 3টা? জি স্যার, 50 করে 3টা দিয়েন স্যার, তাহলেই শেষ। তাহলে ওই যে লেজ তিন লাগে, ঘন্টা একটার মধ্যে থাকে 5টা অঙ্ক। না স্যার, ওইখানে একটার মধ্যে 3টা দিয়ে। আচ্ছা হ্যাঁ এটা স্যার, বুঝছো তো নাকি আমরা সবাই? 3টাই দিবে, একটার মধ্যে 5টা করে দিবে। এটা সবাই বুঝছো তো? জি স্যার। জি, জি। জাস্ট মাথায় রাখতে হবে যে আমার লবে যে ফাংশন থাকে সেটা ইকুয়ালস, আমরা ধরবো হচ্ছে একটা কনস্ট্যান্ট, তুমি এল বা এ যেটাই ধরো, এল ইন্টু হর প্লাস এম ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, সাইন এক্স প্লাস থ্রি কজ এক্স এর যে ডিফারেন্সিয়েশন করলে যেটা বলে সেটা হচ্ছে এম এর সাথে গুণ। তারপরে আমরা সিম্পলিফাই করে সেটা এল এম এর মান বসিয়ে যদি দেই তাহলে কজ এক্স পেয়ে যাবো, কজ এক্স এখানে বসিয়ে দিব, বসালে আমরা সেটাকে দুইটা পার্টে বিভক্ত করবো, তার উপর ইন্টিগ্রেশন দিব, তখন খুব সহজে সেটাকে ইন্টিগ্রেশন করা যাবে এই। স্যার এটা কি কজ স্কোয়ার দিয়ে ভাগ করা যায়? তাহলে তো ওই যে সেক স্কোয়ার আসবে, তারপর টেন টেন রে ধরে সেক স্কোয়ার ওইভাবে করা যাবে? কোথায় কোথায়? কজ স্কোয়ার দিয়ে দুই সাইডে ভাগ করলে তারপর তো সেক স্কোয়ার আসবে আর নিচে টেন আসবে, তো টেনটারে যদি এখানে আমরা এখানে ধরি, ব্রেক এখানে ধরি। এখানে জি জি কজ জি। এক্স দ্বারা ভাগ করবা, তাহলে জি। উপরে আসবে কত? 1, আর নিচে আসবে কত? 10x, নিচে আর এখানে উপরে আসবে 1/cos x, ওইটা সেক স্কোয়ার লেখা যাবে, আর নিচে টেন আসবে, তো টেনটারে যদি জেড ধরা হয় পরে কজ স্কোয়ার ডিএক্স করে কজ ওইভাবে করা যাবে? কজ কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করবা, জি জি। তাহলে কত আসছে? কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে হবে উপরে সেক সেক স্কোয়ার এক্স, এক্স ডিএক্স আসবে। সেক এক্স আসবে, সেক স্কোয়ার এক্স আসবে না তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যদি কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করো, একটা কজ কেটে যেতে 1/cos থাকবে, মানে সেক থাকবে, সেক স্কোয়ার থাকলে তো সমস্যা ছিল না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখো অন্যভাবে হয়, অন্যভাবে হবে না, আমি দেখছিলাম, ঠিক আছে? হয় না জি স্যার। এরকম, এই টাইপসে করতে হয় যে দুইটা অংশে বিভক্ত করলে হয়। তোমরা ট্রাই করতে পারো তাও, যে যদি হয় অন্যভাবে তাহলে খুবই ভালো।
নতুন একটা পদ্ধতি যদি বের করতে পারো। আর একটা পড়াবো। স্যার করান। স্যার অফলাইনে বেটার স্যার। অফলাইনে তো বেটার বুঝছি, কিন্তু ভার্সিটির যে অবস্থা। স্যার অফলাইনে বেটার স্যার। স্যার অফলাইনে ক্লাস কবে থেকে হতে পারে স্যার? সামনের সপ্তাহে হবে, আমাদের রবিবার। বন্ধ তো আজকে পর্যন্ত স্যার, কালকে কি হ্যাঁ হবে? হ্যাঁ, কালকে কালকে তো এমনি ছুটি। কালকে এই ক্যাম্পাস ছুটি। ডাবের মেল পাস নাই, মেল চেক করতে পারছ না? হ্যাঁ, মেল কাল চেক করেই তো তাইছি। বন্ধ, সরকারি কালকে ছুটি ছুটি নাকি? থাকবে, শোনো রবিবার থেকে তোমাদের ইনশাল্লাহ অফলাইনে হওয়ার কথা। জি স্যার। স্যার জি স্যার, অ্যাটেন্ডেন্স। রবিবার থেকে ক্লাসে, তারপরে আবার নির্বাচনের জন্য আবার একবারে 1 মাসের 2 মাসের বন্ধ। কিসের স্যার নির্বাচন? আরেকবার বৃষ্টি হোক শনিবার রাতে। স্যার জাতীয় নির্বাচন স্যার। এটা দেরি আছে, এটা তো নির্বাচন। জানুয়ারি। তবে পরীক্ষার সময়, পরীক্ষার পর তোমরা ছুটিতে থাকবা কয়েকদিন, সমস্যা নেই। ও আর তাই তো, তাই তো। দেখো, রিডাকশন ফর্মুলা আছে, ঠিক আছে? আমরা রিডাকশন ফর্মুলা ইয়েতে পড়াবো, একটু জটিল আছে। জাস্ট এরকম, এটা একটা আমরা করাইছিলাম এরকম, তাই না? রিডাকশন সাই ইনটু দা পাওয়ার কত, এক্স, 4x না কত পড়াইছিলাম ক্লাসে, তাই না? হ্যাঁ। দেখো বলছে ফাইন্ড এ রিডাকশন ফর্মুলা ফর 0 থেকে π/4 10 to the power n x dx এন্ড ইউজ দ্য ফর্মুলা, মানে এই ফর্মুলা ইউজ করে তোমাকে বের করতে হবে 0 থেকে π/4 tan 8x। তার মানে কি, আমরা যদি n এর ফর্মুলাটা জানি, তাই না? 10 to the power nx, এখন n এর ভ্যালু যাই দেওয়া থাকে সরাসরি আমরা বসাতে পারবো না সেটা। জি স্যার। মানে এটা হচ্ছে আমাদের মেইন জেনারেলাইজড ফর্ম। এই জেনারেলাইজড ফর্ম যদি আমরা ইন্টিগ্রেশন করতে পারি, যে 0 থেকে π/4 10 to the power nx, এটা ইন্টিগ্রেশন করলে যদিও শেষ হবে না কারণ n আছে, তাহলে যদি আমরা একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি সেটাকে, সেখানে n এর মান জাস্ট 8 বসিয়ে দিলেই তো এই অংশের সমাধান পাওয়া যাবে, তাই না? এটা কিভাবে করবে একটু দেই, একটু হিন্টস দেই। দেখো, এখানে যদি এরকম থাকে, tan থাক বা sin to the power n থাক বা cos to the power n থাক, যাই থাকুক না কেন, সেটাকে এই যে প্রথমে একটা, আমরা জানি কি, আমরা জানি tan স্কোয়ার এক্স এর ফর্মুলা, sin স্কোয়ার এক্স এর ফর্মুলা, cos স্কোয়ার এক্স এর ফর্মুলা, তাই না? স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, এই জন্য একটা স্কোয়ারকে বাইরে রাখতে হবে। যেমন দেখো, tan to the power nx, n কত আমরা জানি না, বাট সেখান থেকে স্কোয়ারটা বাইরে রাখলাম, তাহলে n এর পাওয়ার অর্ডার কত কমে যাবে? 2 কমে যাবে, যেহেতু 2 কে আমরা বাইরে রাখছি, তাহলে n-2 হবে, তাই না? tan to the power n-2। স্যার এখানে স্কোয়ারটা কেন নিলেন? স্কোয়ারটা নিচে যাতে, tan স্কোয়ার এক্স তো তুমি ফর্মুলা জানো। যদি tan x নাও, tan x এর তো সরাসরি ফর্মুলা জানো না, তাই না? tan জি স্যার, স্কোয়ার বুঝতে পারছি স্যার। এক্স নিলে আমরা পাবো হচ্ছে আমরা জানি যে sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স সমান 1, সেই জন্য নেওয়া হয়েছে। বা sin স্কোয়ার এক্স যদি নাও, সেখান থেকে লিখতে পারবো 1 মাইনাস cos স্কোয়ার এক্স, এরকম, যে দুইটা অংশে জানি বিভক্ত হয়ে যায়। বুঝছো? আর তাহলে বাকি থাকলো n-2, তাহলে tan n-2x, আর এখানে লেখা যাবে sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx। এখন দেখো, এখন দুইটা অংশে বিভক্ত করা যাবে, একটা এতর সাথে এত গুণ করো, আবার tan to the power n-2 এর সাথে -1 গুণ করো, তাহলে দুইটা পার্টে বিভক্ত হয়ে যাবে, তাই না? স্যার একটা প্রশ্ন। বলো। স্যার এখানে n-2 কেন আনলাম? 10 এর উপর, 10 এর পাওয়ার। n-2 কেন আনলাম? ধরো তুমি n থেকে n পাওয়ার আছে, মানে n মানে ধরে নাও তুমি 8, তোমার পাওয়ার আছে 8, 10 to the power 8, তুমি যদি 2 দিয়ে দাও এক জায়গায় tan স্কোয়ার এক্স, তাহলে আর কয়টা থাকবে? 6টা থাকবে না? বোঝো না আমার কথা? তোমার পাওয়ার ছিল n, অর্থাৎ tan to the power nx মানে কি বলো তো? যে এই tan x n সংখ্যক বার গুণ আছে, তাই না? সেখান থেকে ধরো এক জায়গায় দুইটা দিলা, তাহলে বাকি কটা থাকবে? n-2, দুইটা কমে যাবে না? জি স্যার। এটাই tan, অথবা তুমি যদি এমনি লগ এন নিয়মে সিম্পলিফাই করো, দেখো tan x কমন নাও, n-2 + 2, মানে -2 + 2 কেটে দেবে tan nx, তাহলে এটাকে tan স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1। পরে যদি সিম্পলিফাই করো, দেখো দুইটা অংশে বিভক্ত করো, একটা অংশ হচ্ছে tan এত, আর একটা হচ্ছে tan n-2x dx। তারপরে সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। স্যার দেখো একটা তুমি কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে আমরা যে ফর্ম, এই ওই
আচ্ছা স্যার, এখানে যে ফর্মুলাটা ইউজ করব, ধরেন মানে π/4 আছে, যদি π/5 থাকতো এখানে কি ফর্মুলাটা আর কি অ্যাপ্লিকেবল হইতো? কোথায় পাই বাই? যদি 5 হইতো, π/4 এর জায়গায়। না না, পাই বাই 5 হলে হবে না, এগুলো ফিক্সড। ও ঠিক মানে আছে। এটা হলো ফিক্স কন্ডিশন আর কি। হ্যাঁ, ফিক্সড কন্ডিশন যে 0 থেকে π/4 হলেই তুমি কেবলমাত্র 10⁻⁴ এর ফর্মুলা ড্রাইভ করতে পারবে। ঠিক আছে। সাইনের ক্ষেত্রে হবে, সাইনের ক্ষেত্রে 0 থেকে π/2 হবে। বুঝছো? জি বলো। জি স্যার, জি স্যার। আবার জয়েন করবা তোমরা? স্যার শেষ করে দেন স্যার। এটা তো হ্যাঁ অনেক স্যার। বড় অঙ্ক, এটা শেষ হবে না তো, এটা অনেক বড়, দেখো কত বড়। স্যার তাহলে তাহলে নেক্সট স্যার দেখো, আজকে ক্লাসে। এই পর্যন্তই থাক স্যার। জি স্যার, এই দেখো অ্যাটেন্ডেন্স এই নিয়ে যে। একটা। আচ্ছা শেষ করবো, স্যার দাঁড়াও, আজকে এটা ওয়েট করো। করায় দেন। স্যার এই আচ্ছা জিনিসগুলো অফলাইনে নিয়েন স্যার। ওয়েট স্যার করো, ওয়েট অফলাইনে করো। নিয়েন, সব থেকে ভালো হবে। আচ্ছা কথা বলো না, দেখো এই যে সাইনের ক্ষেত্রে 0 থেকে, এই লিমিট গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভালো কোশ্চেন করছে যে অন্য ক্ষেত্রে হবে কিনা, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। যখন 0 থেকে π/2 sin⁻n(x) থাকে, তখনই তুমি এন তম জেনারেলাইজ যে টার্ম nth অর্ডারের sin⁻n এর ফর্মুলা ড্রাইভ করতে পারবে, ঠিক আছে? আর tan এর ক্ষেত্রে 0 থেকে π/4। এই দেখো, তখন তোমাকে যদি বলে 0 থেকে π/2 sin স্যার 4x, কজ এর ক্ষেত্রে লিমিট কত হবে? 0 থেকে π/2 সাইন আর কস সমস্যা নেই, ঠিক আছে? সাইন আর কস একই লিমিট হবে, π/2। তাহলে একটু বড় অঙ্ক, কিন্তু সহজ, অনেক সহজ আছে। আমাদের এই দুইটা অঙ্ক আছে, তারপর আমরা পড়বো বিটা গামা ফাংশন, তারপরে হচ্ছে এরিয়া ভলিউম। ঠিক আছে, এরিয়া ভলিউম পড়লে শেষ হয়ে যাবে। আচ্ছা আজকে পড়তে না চাইলে এখানে থাক। স্যার অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স আসসালামু আলাইকুম। আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ঠিক আছে, ওয়ালাইকুম সালাম না, স্যার আসসালামু আলাইকুম দে। শোনো আমি বলি, তোমরা কথা বলো না, কথা বলছো কেন? আমি বলছি যে তোমরা, স্যার আল্লাহ হাফেজ। এই কথা বলছো, স্যার তোমরা এগুলো আসসালামু প্র্যাকটিস করবা, আলাইকুম। ঠিক আছে? আমি ক্লাসে দেখবো তোমাদের খাতা এগুলো করা আছে কিনা, অনলাইনে যেগুলো পড়ানো হয়েছে। স্যার আল্লাহ হাফেজ স্যার। ঠিক আছে। অনেক অসুস্থ ক্লাসে আমার, সবাই। ক্লাসে সবাই ইনশাআল্লাহ স্যার। দেখাবা যে কিছু বুঝতে পারছো কিনা। আচ্ছা আমি হচ্ছে, তোমরা লিভ নিতে পারো, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্ক গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। স্যার এখনই দিবেন? হ্যাঁ এখনই দিব, 1 মিনিট লাগবে আমার, 1-2 মিনিট।